This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুতরাং বুঝতে পারছেন রাজনীতিতে সহজ সরল কথা সব থেকে জটিল। সহজ ব্যাপারটাকে অত সহজ বলে কখনো ধরবেন না। এই যে সজল ঘোষ ইনার মিনিং খুঁজছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেননি সেগুলো নিজের মতো করে ওই গেস করে নিচ্ছেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয় না, মাঝখানে গ্যাপ ছিল, নিজের মতো করে বসিয়ে দিলেন, প্রায় সেরকমই। আসলে রাজনৈতিক নেতা তো তারা আমাদের মতো সাধারণভাবে ভাবেন না, তারা নিজেদের মতো করে রাজনীতিকদের মতো করে গেসিং গেম খেলার বা অনুমান নির্ভর কথাবার্তা বলে দেন আর কি। আমরাই বরং ওই কার্যকারণের সম্পর্ক খুঁজি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ধরে নেওয়া যায় যে বিপুল জয়ের আবেগ চাপতে না পেরেই ওই তৃণমূলের অটো ইউনিয়ন তারা ওই উল্টোডাঙার আবাসনে গিয়ে অটো ফটো ঢুকিয়ে দিয়েছিল, হুমকি টুমকিও নাকি দিয়েছিল বলে অভিযোগ শোনা গেছে। আচ্ছা, তৃণমূলের অটো ইউনিয়ন হঠাৎ করে কেন আবাসনে ঢুকে হুঁশিয়ারি দিতে গেল? কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে ওই আবাসনের ফলাফল তাদের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। তৃণমূলকে নাকি ওই আবাসনের বাসিন্দারা তেমনভাবে সমর্থন করেননি। এবার প্রশ্ন তো এখানে, কে কাকে ভোট দিয়েছে এই কথাটা জানা গেল কি করে? ফিরহাদ হাকিম তো বলেছিলেন যে উল্টোডাঙার আবাসনে এই অটো ঢুকে পড়ার পেছনে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের কোনো যোগাযোগ নেই। অথচ মুখ্যমন্ত্রী তিনি দেখুন স্থানীয় কাউন্সিলরকে ডেকে ধমক দিয়েছেন, ক্ষমাও চাইতে বলেছেন। আর এরপর কুণাল ঘোষ স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে সঙ্গে নিয়ে ওই আবাসনে গিয়ে ক্ষমাও চেয়ে এসছেন। আবাসন কর্তৃপক্ষকে পাশে বসিয়ে কুণাল ঘোষের বার্তা সব ঝামেলা নাকি মিটে গেছে, অনিচ্ছাকৃতভাবে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা হয়েছিল সব মিটে গেছে। আবাসিকদেরও কেউ কেউ কিন্তু বললেন যা হয়েছে সব মিটে গেছে। আমাদের জাস্ট শুধু কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথমত, এই তৃণমূল নেতারা আবাসনে যাওয়ার পর কার ঘাড়ে কটা মাথা আছে বলুন তো যে বলবেন সব ঠিক নেই? দ্বিতীয়ত, কলকাতার মেয়র কি তাহলে প্রথমে ঘটনাটা না জেনেই মন্তব্য করেছিলেন? ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইতে বলবেনই বা কেন, আর কুণাল ঘোষেরাই বা ক্ষমা চাইতে কেন যাবে? তৃতীয়ত, ভোট কম পাওয়ার কারণেই যদি হামলা হয় তাহলে সেটা অনিচ্ছাকৃতই বা কীভাবে হবে? বিজেপির বিরুদ্ধে বারবার অসহিষ্ণুতার অভিযোগ করেন তৃণমূল নেত্রী, সেই একই অভিযোগ যদি তার দলের বিরুদ্ধে ওঠে তাহলে কি সেটা ভালো দেখায়? বিশেষ করে সামনে যখন এই মানিকতলা বিধানসভার উপনির্বাচন রয়েছে। তবে এটা বুঝেছি জানেন তো, এই নির্বাচন বড় দায়। সামনে মানিকতলার যদি এই নির্বাচনটা না থাকতো, উপনির্বাচন, তাহলে এই ক্ষমা টমা চাইতে দেখা যেত তো। এবার বিরোধীরা বলছেন যে এই তৃণমূলের এই আবাসন অপারেশনের পেছনে নাকি ভোটের নিখুঁত অঙ্ক রয়েছে। আমরাও ভাবছিলাম, হিসেব করে দেখছিলাম, দেখুন কোথাও শখানেক আবার কোথাও বা হাজারখানেক আবাসিক তো রয়েছে এইসব আবাসনগুলোতে। সে যত ছোটই হোক, এগুলোকে বা বড় হলেও এর বেশি আর কত লোক হবে। কিন্তু পরে ভেবে দেখলাম কি জানেন তো, যত ছোটই হোক আবাসনগুলো তো ভোট ব্যাংক। আপাত দৃষ্টিতে দেখতে যতই অকিঞ্চিতকর লাগুক না কেন, তৃণমূল কিন্তু তাও হারাতে চায় না। ওই বলে না, বীরের প্রকৃত বীরের লক্ষণ হচ্ছে মানে ছোট যুদ্ধ যতই ছোট হোক সেটা জয় করা। তাই প্রথমে একটা আবাসনের বাসিন্দাদের সমঝে দেওয়ার মধ্যে দিয়ে সব আবাসনকে একটা বার্তা দিয়ে দেওয়া হলো, আবার পরে ক্ষমা চাইবার ফটো প্রচার করে ভাবমূর্তি ঝালাইও হয়ে গেল। এটা কিন্তু মানিকতলা উপনির্বাচনের আগে দুটো কাজ কি নিখুঁতভাবে তৃণমূল করলো বলুন তো। আবাসনের আবাসিকদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া তো আবার তৃণমূল কংগ্রেসে এটাকে কমিক রিলিফ হিসেবেই দেখা উচিত। আর কুণাল বাবু গিয়েছিলেন ক্ষমা চাইতে, এটা তো সোনায় সোহাগা। পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে যেদিন নির্বাসন দেবেন সেই দিন তাদেরকে ক্ষমা চাইতে হবে। এই লোক দেখানো কিছু কমিক রিলিফের উপাদান দিয়ে মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত তৃণমূল কংগ্রেস দূর করতে পারবে। আচ্ছা, বিরোধীরাও কি কোনো অপ্রত্যাশিত কথা বলছেন? এই শুনলেন তো এতগুলো কথা, মনে হলো কোনোটা অপ্রত্যাশিত? নাকি মনে হলো এটাই হওয়ার কথা ছিল, এটাই বলার কথা ছিল এদের? দেখুন, গ্রামে একচ্ছত্র শাসন কায়েম করলেও লোকসভা ভোটের ফলের নিরিখে কিন্তু শহরের বহু এলাকায় তৃণমূল পিছিয়ে আছে। আর মজার বিষয় কি জানেন,
এই বছরেই কিন্তু আরও কয়েকটা ভোট হওয়ার কথা আছে, বেশ কিছু বিধানসভায় উপনির্বাচন রয়েছে, আর এই হাওড়া দুর্গাপুরের মতো পুরসভাতে নাকি ভোটেরও চান্স রয়েছে। ভোটের ফলাফল বিশ্লেষণ করে তৃণমূল নিশ্চয়ই বুঝেছে যে এই গ্রামাঞ্চলে ভোট কবজা করতে তারা যতটা সফল, ওই গ্রাম দিয়ে শহর ঘেরার মতো শহরাঞ্চলে তারা কিন্তু ভোটের পাওয়ার ক্ষেত্রে কোথাও গিয়ে একটু ধাক্কা খেয়েছে। আর এর সঙ্গে রয়েছে মেরুকরণ। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সংখ্যালঘু ভোটের 95% নাকি তৃণমূল পেয়েছে। যেটা বিজেপি নেতারা বলছেন না সেটা হচ্ছে যে শহুরে ভোটের, বিশেষ করে ওই শহরাঞ্চলের মধ্যবিত্ত উচ্চবিত্ত যে হিন্দু ভোটাররা রয়েছেন তাদের একটা বড় অংশের ভোট কিন্তু তাদের দিকে গেছে। ইনফ্যাক্ট তারা এ ব্যাপারে হয়তো তৃণমূলের থেকে ওই ভোটটা বেশিই পেয়েছেন। এবার তৃণমূলের দিক থেকে ভাবুন, গ্রামকে গ্রাম যদি দখল করা যায় তাহলে শহরের ভোটই বা বাদ থাকে কেন? এটা মেনে নেওয়া যায় নাকি যে গ্রাম হয়ে গেল সব, অথচ শহর ভোট দিল না? ইগোতে তো লাগবেই। সেখানে রাগ হবে নাকি অভিমান হবে সেটা কোন কোন নেতা কে কীভাবে ভাবছেন তার উপর ডিপেন্ড করবে আর কি, কার ইগোয় লাগবে কার মনে। দেখুন, ঘি সোজা আঙুলে না উঠলে আঙুলটাকে কি করতে হয় সেটা ওই উদয়ন গুহর মতো তৃণমূল নেতারা খুব ভালো জানেন। ওই কোচবিহার পুরো এলাকায় ভালো ভোট পায়নি তৃণমূল, এটা তো জানা গেছে। নিশীথ প্রামাণিক যতই অভিমান করে থাকুন কমিশনের ওপর, গ্রামে ভোট না পাওয়াতেই তিনি হেরেছেন, এটা তো পরিষ্কার। কিন্তু শহরাঞ্চলে বিজেপি প্রার্থী কেন ভোট বেশি পেয়ে গেলেন, এই রাগটা বোধহয় উদয়ন গুহর হয়েছে। এই রাগ থেকেই আজ কোচবিহার শহরের ভোটারদের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে দিয়েছেন তিনি। অস্বীকার করবার উপায় নেই, শহরের মানুষ শুধু মাথা ভাঙা নয়, জেলার প্রত্যেকটি শহরে আমরা পরাজিত করি। কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে হারিয়েও আক্ষেপ যাচ্ছে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। গ্রামে জিতলেও শহরে পিছিয়ে তৃণমূল। মাথাভাঙা শহরে পিছিয়ে, দিনহাটা শহরে পিছিয়ে, কোচবিহার শহরেও পিছিয়ে। কেন পিছিয়ে তার উত্তরও খুঁজে নিয়েছেন উদয়ন গুহ। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাই নিজস্ব ঢঙেই শহরের বুদ্ধিমান ভোটারদের সোজা করার বার্তা দিয়েছেন উদয়ন। উত্তরবঙ্গ উন্নয়নের বরাদ্দ গ্রামে যাবে, কিন্তু শহরে যাবে না। মাথাভাঙা একের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি। আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক যাতে আমরা দেশের অন্ততপক্ষে এটা রাখতে পারি যে কার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। যারা মাথার উপর ছাপ দেবে, পেটে ভাত দেবে আর ভোট দেওয়ার সময় পদ্মফুলে ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয় জেলা চিন্তা করবেন। সরকারি সুবিধা নিলে রাজ্যের শাসক দলকেই ভোট দিতে হবে, এমন ফরমান কি জারি করা যায়? আহা, কি শুনিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে দক্ষিণবঙ্গে যতটা ডিভিডেন্ড দিয়েছে উত্তরবঙ্গে ততটা দেয়নি। এই জন্যেই উত্তরের 8টা আসনের মধ্যে মাত্র একটা জিতেছে তৃণমূল। সারা রাজ্যে যারা 29টা আসন জিতেছেন তাদের কাছে এটা ফ্রাস্ট্রেশন বটে, হতাশা। আর সেই ফ্রাস্ট্রেশন থেকেই হয়তো উদয়ন গুহ বুঝিয়ে দিলেন এ রাজ্যের ক্ষুদ্রতম জনপদও যদি বিরোধীদের দখলে থাকে তবে তাদের গাত্রদাহ হয়। তারা ওই এলাকাটুকু নিয়েও বিরোধী শূন্য করতে চান। তাই ব্লকে ব্লকে উন্নয়নের টাকা বরাদ্দ করলেও দিনহাটা, মাথাভাঙার, কোচবিহারের মতো শহরের মানুষকে তারা সেই টাকা থেকে বঞ্চিত করেছেন। তার দপ্তরের টাকা কাকে দেবেন কাকে দেবেন না এটা তারাই ঠিক করবেন। ওই বললেন তো যে তাদের হাতে আরও বেশি ক্ষমতা থাকা উচিত, তারা ঠিক করবেন কাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন কাকে দেবেন না, এবং কাকে ওই ছাদের জন্য মানে আবাসের জন্য টাকা দেবেন কাকে দেবেন না। এটা পরিষ্কার করে দিয়েছেন যে নেবেন আমাদের থেকে, ভোট দেবেন অন্যকে,
এটা হবে না, কেউ দেবে আর কেউ দেবে না, তা হবে না, তা হবে না। এটা হচ্ছে উদয়ন গুহর একদম সিধে সাপটা নামতা আর কি। দেখুন, এটা যদি উদয়ন গুহ ভেবে থাকেন তাহলে কিন্তু একটাই কথা বলার, টাকাটা আম জনতার করের টাকা, এটা বুঝে নেওয়া দরকার। এটা কারোর টাকা না, মানুষের টাকা, মানুষের হাত দিয়ে মানুষের হাতেই পৌঁছয়। এমনিতে উদয়ন গুহ বলেছেন যে শহরের মানুষটা কি বেশি বুদ্ধিমান, তাহলে এইটা তিনি কী করে বুঝলেন? তার বুদ্ধি বিচার ক্ষমতা, তাহলে কিন্তু যদি বুঝে থাকেন সত্যি সত্যি, তাহলে কিন্তু সেটাও অবাক করার মতো। যেরকমভাবেই তিনি আর কি অবশ্য বুঝে নিয়েছেন যে টাকা কার বা টাকাগুলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়, কাকে আবাসের টাকা দেওয়া উচিত, কাকে উচিত নয়, ব্যতিক্রমী একটা বিচার বুদ্ধির মানুষ আর কি। তবে একটা রিস্কও কিন্তু রয়েছে জানেন তো, মানে মন্ত্রীর কথায় শহুরে ভোটাররা যদি অভিমান করেন তাহলে কিন্তু তৃণমূলের চিন্তা বাড়তে পারে। এই লোকসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভায় বিজেপির ওয়ার্ড ভিত্তিক ফলাফল সেটা কিন্তু আগের থেকে ভালো হয়েছে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, শিলিগুড়ি, মানে এই সমস্ত বড় বড় পুরো এলাকায় বিজেপির ফল তৃণমূলের তুলনায় ভালো হয়েছে। দেখুন, শহরাঞ্চলে বিজেপির এই ভালো ফলাফল থেকে তৃণমূল নেতৃত্ব কিভাবে দেখছে, অপ্রত্যাশিতভাবে দেখছেন কিনা, এরকম কিছু ধাক্কা তাদের লাগছে কিনা, এটা বুঝতে গেলে ওই পরপর যে ঘটনাগুলো বললাম একটু আগে সেগুলো থেকে একবার তাকান, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে কেন কোচবিহার শহরে তৃণমূল পিছিয়ে গেল, কেন উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে কুণাল ঘোষদের ক্ষমা চাইতে হলো, আর কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ বৃত্তে কিছু নেতা মন্ত্রীর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন, সেটা একবার জলের মতো বুঝতে পারবেন। ইলিশ মাছ খেতে ভালো, কিন্তু কাঁটা অনেক। 24 লোকসভা ভোটে ইলিশের স্বাদ পেয়েছে তৃণমূল, একার দখলেই 42-এ 29। কিন্তু মাছ বেছে খেতে গিয়ে রাজ্যের শাসক দল বুঝতে পারছে ভেতরে অনেক কাঁটা। এই যেমন কলকাতা মহানগরের 2 লোকসভার 2টোই তৃণমূলের পকেটে। কিন্তু কলকাতা কর্পোরেশনে 144টা ওয়ার্ডের মধ্যে 50টার বেশি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। অথচ শেষ পুরো ভোটে 144টা ওয়ার্ডের মধ্যে 138টা ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। মন্ত্রী শশী বাজার বাড়ির ওয়ার্ড, বিধায়ক দেবাশিস কুমারের ওয়ার্ডেও তৃণমূল পিছিয়ে। শহরে এরকম কাঁটা অনেক। কলকাতার পাশেই বিধাননগর কর্পোরেশন। বিধাননগর কর্পোরেশনে 41টি ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে এগিয়ে বিজেপি। অথচ শেষ পুরো ভোটে 41টা ওয়ার্ডের মধ্যে 40টা ওয়ার্ডেই জিতেছিল তৃণমূল। মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন 3 ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে তৃণমূল। এবার একটু উত্তরে তাকানো যাক। শিলিগুড়ি কর্পোরেশনের 47টা ওয়ার্ডের মধ্যে 46টা ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। শেষ পুরো ভোটে 47টা ওয়ার্ডের মধ্যে 37টা ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদের ওয়ার্ডে এবার পিছিয়ে পড়েছে তৃণমূল। সব জায়গায় যে বিজেপি মুখের হাসি কেড়েছে তা নয়, অধীর গড়ে হাতের কাছেও হতোদ্যম ঘাসফুল। যেমন বহরমপুর পুরসভা। বহরমপুরে ইউসুফ পাঠানের কাছে অধীর চৌধুরী হারলেও পুরসভায় তৃণমূল তৃতীয়। বহরমপুর পুরসভায় 28টা ওয়ার্ডের মধ্যে 21টা ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস, 7টা ওয়ার্ডে এগিয়ে বিজেপি। অথচ শেষ পুরো ভোটে 28টা ওয়ার্ডের মধ্যে 22টা ওয়ার্ডেই তৃণমূল জিতেছিল। সামনেই আবার হাওড়া, দুর্গাপুর পুরসভায় ভোট। এত কাঁটা বেঁচে উঠতে পারবে তো রাজ্যের শাসক দল? তাহলে কী হবে? 2019 সালেও তো এগিয়েছিল এরকম ধরনের, এর চেয়ে বেশি ওয়ার্ডে। 2021-এ কী হয়েছে, পরবর্তী ক্ষেত্রে কলকাতা কর্পোরেশন ইলেকশনে কী হয়েছে? বারবার কি এক ট্রেন্ড চলবে? ইতিহাসের কথা বলেও আত্মসমালোচনার বার্তা কলকাতার প্রাক্তন মেয়রের। সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার। পরসমালোচনা করবার আগে আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে সেই আত্মসমালোচনা করে কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত। কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম উত্তরবঙ্গে কি আবার ওয়ার্কশপের দাওয়াই দিয়ে এসেছিলেন। এই জেলাগুলোয় যে নেতৃত্ব আছে, যে ওয়ার্কার আছে, এদের ওয়ার্কশপ করতে হবে। পলিটিক্যালি তোমার দলকে কিভাবে হাইলাইট করা যায় সেটা দেখতে হবে, প্রচারটা কিভাবে হয় সেটা ঠিক দেখতে হবে। কাটা বাঁচতে কি কলকাতাতেও কর্মশালার পরামর্শ দেবেন হাকিম সাহেব?
লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করতে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই বৈঠকের পরেই জানা যায় উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন দেখভালের বাড়তি দায়িত্ব বর্তাচ্ছে ফিরহাদ হাকিমের ওপর, অ্যাডিশনাল চার্জ। আগে যে দায়িত্ব পালনটা অরূপ বিশ্বাস করেছেন, এবার লোকসভা ভোটের পর অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গের ওই দায়িত্ব থেকে সরানো হয়েছে, এরকম কোনো বার্তা কিন্তু এখনও নেই। কিন্তু ফিরহাদ হাকিম যে উত্তরবঙ্গে তৃণমূলের ভোট বাড়ানোর দায়িত্ব পেয়েছেন, এটাতেও কোনো ধোঁয়াশা নেই। আরেকটা বিষয়েও কোনো ধোঁয়াশা নেই, সেটা হচ্ছে এই লোকসভা ভোটের পর দলের রাশটা ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় শক্তভাবে হাতে ধরার ব্যবস্থা করেছেন। দলীয় রাশ মজবুত করার পাশাপাশি প্রশাসনিক রাশটাও আরও শক্তভাবে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে নবান্নে বৈঠক করেছেন না মুখ্যমন্ত্রী, সেখানে বেশ কিছু পুলিশ কর্তাকে নাকি ধমক দিয়েছেন বলেও ওই ভেতরের খবর থেকে জানা গেছে। যেটুকুনি যা জানা গেছে তাতে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ আছে তার পুলিশের কেউ দুনৌকায় পা রেখে চলছেন। এটা কিন্তু এর আগে প্রকাশ্য সভাতেও তিনি ঘোষণা করেছেন। এবার খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের একটা অংশকে কোথাও গিয়ে অবিশ্বাস করছেন, আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে নাকি রাজভবনের সামনে পা রাখার জায়গায় দিচ্ছে না। এই শুভেন্দু অধিকারী আজ রাজভবনে গেছিলেন, এই ভোট পরবর্তী হিংসার নালিশ জানাতে গেছিলেন তিনি, আর সঙ্গে ছিলেন 100-2 মানুষ। তারা সকলেই নাকি ওই ভোট পরবর্তী হিংসার শিকার বলে অভিযোগ বিজেপি। কিন্তু রাজভবনে ব্যারিকেড করে পুলিশ তাদের আটকে দেয়, ঢুকতে দেয়নি। এবার শুভেন্দু জানিয়েছেন তিনি এ সমস্ত ক্ষেত্রে বারবার যেটা অতীতে করেছেন তাই করবেন, হাইকোর্টে যাবেন। বিনীত গোয়েলের নির্দেশে এখানে একজন ডিসির নেতৃত্বে চারিদিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়াল তারা। গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব। হার থেকে নজর ঘোরাতে, ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে, নজর ঘোরাতে নাটক। ঘর ছাড়া বলে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে নাটক করার জন্য পার্টি অফিসে রেখেছে। প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে, হোমস্টে প্যাকেজ পার্টি অফিসে। আর বিজেপিতে যদি ঘর ছাড়া কেউ থাকে তার নাম একমাত্র দিলীপ ঘোষ, যাকে বিজেপি মেদিনীপুর থেকে তুলে এনে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, রাজভবনে গেছে। একটা প্রশাসন, আইন, 144 ধারা, রাজভবনের সামনে কি করা যায় না করা যায়, তো সেগুলো না জেনে আর রাজ্যপাল 200 জনকে ঢোকার অনুমতিপত্র দিয়ে দিলেন। এসব হয় নাকি কখনো? এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। পুলিশ তো বাধা দেবে, পুলিশ তো সহজে ছেড়ে দেবে না। কিন্তু ওনার তো রাজভবনে প্রায় 200-র মতো আমাদের যারা অত্যাচারিত, যারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে প্রায় রিফিউজি বলা ভালো, রিফিউজি হয়ে পার্টি অফিসে কেউ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, তাদেরকে নিয়ে উনি মহামান্য রাজ্যপালের কাছে যেতে চান, সেক্ষেত্রেও পুলিশ বাধা দিচ্ছে। এটা তো দেখতে অবাক লাগছে আমাদের।